আলাইকুম। এইচএসসি 2021 পরীক্ষার্থীদের রসায়ন 1 নম্বর অ্যাসাইনমেন্ট আজকে আমরা সমাধান করব। এটা গুণগত রসায়ন থেকে আমাদের প্রশ্ন দেওয়া হয়েছে। আমাদের এখানে প্রশ্নে আমরা দেখতে পাচ্ছি পরমাণুর মডেল সম্বন্ধে ব্যাখ্যা করতে বলছে এবং প্রশ্নে দেওয়া আছে বোর পরমাণুর মডেল ব্যাখ্যা করতে। আমরা এখানে যেহেতু বলছে বোর পরমাণু মডেল সীমাবদ্ধতা সহ ব্যাখ্যা করতে বলছে, তাহলে আগে আমাদের প্রথমে বোর পরমাণু মডেলের যে প্রস্তাবনাগুলো আছে এগুলো আমাদের লিখতে হবে। আমরা এখানে লিখব আমাদের দেখো শক্তি স্তর, তাহলে আমরা এভাবে আগে লিখে নিব যে বোর পরমাণু মডেলের প্রস্তাবনাগুলো নিম্নরূপ। এর আগে যদি আমরা লিখি সেগুলো লিখতে পারি যে নিলস বোর কত সালে তার পরমাণু মডেল উপস্থাপন করেন, সেটা আমাদের ইচ্ছার উপর নির্ভর করবে, এটা যার যা ইচ্ছা। আমি পরমাণু এই মডেলের প্রস্তাবনাগুলো আলোচনা করলাম। তাহলে 1 নম্বরে বলা আছে শক্তি স্তর সম্পর্কিত প্রস্তাবনা। এখানে প্রত্যেক পরমাণুর 2টি অংশ থাকে, একটি নিউক্লিয়াস অপরটি ইলেকট্রন। এই 1 নম্বরে এগুলো লেখা আছে পরমাণুর কেন্দ্রস্থলে সমস্ত ধনাত্মক চার্জ ও ভর কেন্দ্রভূত থাকে, যাকে বলে নিউক্লিয়াস। নিউক্লিয়াসের কেন্দ্র করে কয়েকটি নির্দিষ্ট শক্তির বৃত্তাকার কক্ষপথেই ধনাত্মক চার্জের সমসংখ্যক ঋণাত্মক চার্জ বিশিষ্ট ইলেকট্রনসমূহ নিউক্লিয়াসের চারদিকে আবর্তন করে। তাহলে এখানে এই যে 1 নম্বর পয়েন্টে যে কথাগুলো আছে আমরা এগুলো সুন্দরভাবে লিখব, কারণ ওখানে নির্দেশনায় এগুলো দেওয়া আছে যেগুলো লিখতে হবে। এরপরে 2 নম্বর আছে কৌণিক ভর সম্পর্কিত প্রস্তাবনা। এখানে কৌণিক ভর সম্পর্কিত বোর মডেলের যে প্রস্তাবনাটি আছে এগুলো আমরা দেখে সুন্দরভাবে লিখব। এখানে এই যে mvr মানে ইলেকট্রনের কৌণিক ভরবেগ mvr ইজিক্যাল টু nh ডিভাইডেড টুয়াইস পাই। এখানে m এর মান, v এর মান, r h, এই জিনিসগুলো আমরা কি সুন্দরভাবে লিখব। এরপর আমরা দেখতে পাচ্ছি শক্তি শোষণ ও বিকিরণ সম্পর্কিত প্রস্তাবনা। এখানে লেখা আছে যদি কখনো কোনো ইলেকট্রন এক শক্তিস্তর থেকে অপর একটি শক্তিস্তরে লাফ দিয়ে গমন করে, তখন ওই ইলেকট্রনে নির্দিষ্ট পরিমাণ শক্তি শোষণ বা বিকিরণ করে। এক্ষেত্রে যখন নিম্ন শক্তিস্তর থেকে ইলেকট্রন উচ্চ শক্তিস্তরে গমন করে তখন শক্তি শোষণ ঘটে এবং বর্ণালীর সৃষ্টি হয়। এখানেও সেম আমাদের এই পয়েন্টে যে জিনিসগুলো লেখা আছে আমরা সুন্দরভাবে লিখব শক্তি শোষণ এবং বিকিরণ সম্পর্কিত। তাহলে এই যে বোর পরমাণু মডেলের এই 3টা প্রস্তাবনা আমরা সুন্দরভাবে লিখব। এটা বোর পরমাণুর মডেল হইল। এরপরে আমরা এর সীমাবদ্ধতা লিখব। এরপরে আমরা লিখব বোর পরমাণুর সীমাবদ্ধতা। পরমাণুর সীমাবদ্ধতাগুলো দেখতে পাচ্ছি 5টা সীমাবদ্ধতা আছে, এগুলো সুন্দরভাবে খাতায় লিখব। 1 নম্বরে আছে বোর পরমাণু মডেল শুধুমাত্র 1 ইলেকট্রন বিশিষ্ট পরমাণু ও হাইড্রোজেনের সদৃশ 1 ইলেকট্রন বিশিষ্ট আয়ন, যেমন হিলিয়াম প্লাস, লিথিয়াম 2 প্লাস, বেরিলিয়াম 3 প্লাস সমূহ বর্ণালী ব্যাখ্যা করতে পারলেও একাধিক ইলেকট্রন বিশিষ্ট পরমাণুসমূহের বর্ণালী ব্যাখ্যা করতে পারে না। 2 নম্বরে আছে ইলেকট্রন এক শক্তিস্তর হতে অন্য শক্তিস্তরে স্থানান্তরের ফলে শোষণ অথবা বিকিরণে বর্ণালী সৃষ্টি হয়। এই মডেল অনুসারে বর্ণালীতে একটি করে রেখা সৃষ্টি হওয়ার কথা, কিন্তু হাইড্রোজেন পরমাণু, হিলিয়াম প্লাস, লিথিয়াম 2 প্লাস আয়নের রেখা বর্ণালীতে প্রতিটি বর্ণালী রেখার পাশে সূক্ষ্মতর কতকগুলো রেখা দেখা যায়। বোরের মতবাদে এই সূক্ষ্মতর রেখাগুলোর উৎপত্তির কোনো সন্তোষজনক কারণ ব্যাখ্যা দিতে পারেনি। 3 নম্বরে বোর পরমাণু মডেল মৌলের পর্যায়ভিত্তিক ধর্ম সম্পর্কে কোনো ধারণা প্রদান করেনি। 4 নম্বর বর্ণালী রেখার তীব্রতা এই মডেলের সাহায্যে ব্যাখ্যা করা যায় না। 5 নম্বর বোর পরমাণুর মডেল অনুযায়ী ইলেকট্রনের কণার প্রকৃতি, কিন্তু বাস্তবে ইলেকট্রনের কণার ধর্ম ও তরঙ্গধর্ম উভয় ধর্মই বর্তমান। তাহলে আমরা এগুলো খুব সুন্দরভাবে লিখব, কারণ ওখানে নির্দেশনায় দেওয়া আছে যে ব্যাখ্যা সহ সীমাবদ্ধতা লিখতে হবে এবং তাহলে ফুল মার্ক দিবে। সেই জন্য আমরা সীমাবদ্ধতা এবং বোর পরমাণুর মডেলটাও সুন্দরভাবে এভাবে উপস্থাপন করে লিখব খাতায়। আমরা আমাদের পরবর্তী প্রশ্ন ছিল যে কোয়ান্টাম সংখ্যা, যে 4টা কোয়ান্টাম সংখ্যা আছে এগুলো বর্ণনা করতে বলছে এবং তাৎপর্য ব্যাখ্যা করতে বলছে। তাহলে আমরা এই 4টা কোয়ান্টাম সংখ্যা, প্রধান কোয়ান্টাম সংখ্যা আলোচনা এখানে।
পরমাণুতে ইলেকট্রনসমূহ অরবিট বা প্রধান শক্তিস্তর সমূহে ক্রমিক সংখ্যাকে প্রধান কোয়ান্টাম সংখ্যা বলা হয়। একে n দ্বারা প্রকাশ করা হয়। প্রধান কোয়ান্টাম সংখ্যা দ্বারা ইলেকট্রনের শক্তি এবং শক্তিস্তরের আকার নির্ণয় করা হয়। আবার প্রধান কোয়ান্টাম সংখ্যা দ্বারা প্রতিটি কক্ষপথের শক্তিস্তরও নির্দেশ করে। নিউক্লিয়াস হতে প্রধান শক্তিস্তরগুলোকে যথাক্রমে k স্তর n = 1, l স্তর n = 2, m স্তর n = 3, n স্তর n = 4 এভাবে প্রকাশ করা হয়। প্রধান কোয়ান্টাম সংখ্যার মান বৃদ্ধির সাথে সাথে নিউক্লিয়াস হতে প্রধান স্তরের দ্রুত এবং শক্তিস্তরের আকার বৃদ্ধি পায়। প্রতিটি প্রধান শক্তিস্তর 2n² নির্দিষ্ট সংখ্যক ইলেকট্রন ধারণ করে থাকে। এখানে একটা আমরা ছক দেখতে পাচ্ছি। এই ছকটা আমরা এইভাবে প্রধান কোয়ান্টাম সংখ্যা লিখে সুন্দর করে খাতায় লিখব। সহকারী কোয়ান্টাম সংখ্যা, আমরা এখানে সহকারী কোয়ান্টাম সংখ্যার একটা পিক দিয়েছি। এই পিক থেকে আমাদের এখানে যা আছে আমরা হুবহু এইভাবে লিখব। এখানে যেভাবে লেখা আছে মানে এটা সুন্দর করে লিখতে হবে এবং লাস্টের দিকে আমাদের একটা বক্স দেওয়া আছে, সেখানে লেখা আছে সহকারী কোয়ান্টাম সংখ্যার মানে এটা তো এল দ্বারা প্রকাশ করা হয়। এল এর মান 0, 1, 2, 3, 4। এবার এর চিহ্নটা হয় 0 হলে S, 1 হলে P, 2 হলে D, 3 হলে F, 4 হলে G। এগুলো আমরা সুন্দর করে লিখব, তাহলে আমাদের ভালো মার্ক দিবে। চুম্বকীয় কোয়ান্টাম সংখ্যা, চুম্বকীয় কোয়ান্টাম সংখ্যার ক্ষেত্রে আমরা কি চুম্বকীয় কোয়ান্টাম সংখ্যাকে m দ্বারা প্রকাশ করা হয়। এটা কি m এর মান l এর উপর নির্ভরশীল। m এর মান 0 থেকে ±l পর্যন্ত এবং এখানে একটা কি সূত্র 2l + 1। এই অনুযায়ী এখানে অনেকগুলো কি করে দেওয়া আছে। এইভাবে আমরা কি সুন্দর করে লিখব। এরপর স্পিন কোয়ান্টাম সংখ্যা, স্পিন কোয়ান্টাম সংখ্যার ক্ষেত্রে আমরা যেটুকু পিক উঠাই দিছি এইটুকু আমরা দেখে দেখে সুন্দর করে লিখব। কোয়ান্টাম সংখ্যার তাৎপর্য, এখানে আমাদের 4টা তাৎপর্য দেওয়া আছে। এই 4টা তাৎপর্য সুন্দর করে খাতায় লিখব। 1 নম্বরে দেওয়া আছে প্রধান কোয়ান্টাম সংখ্যা n থেকে আমরা কক্ষপথের আকার এবং কক্ষপথের ইলেকট্রনটি অবস্থান জানতে পারি। 2 নম্বরে কোনো ইলেকট্রনের সহকারী কোয়ান্টাম সংখ্যা l দ্বারা ওই ইলেকট্রনকে যে অরবিটালে অবস্থান করে তার আকৃতি সম্বন্ধে ধারণা করা যায়। 3 নম্বরে বলা হয়েছে চৌম্বক কোয়ান্টাম সংখ্যা দ্বারা ইলেকট্রনটি যে অরবিটালে অবস্থান করে তার ত্রিমাত্রিক অবস্থান জানা যায়, এই যে x, y, z অক্ষ বরাবর। আচ্ছা, 4 নম্বরে দেওয়া আছে ঘূর্ণন কোয়ান্টাম সংখ্যা ইলেকট্রনের অক্ষভিত্তিক ঘূর্ণন সম্পর্কে ধারণা দেয়, +12 আর -12 সূচিত করে। তাহলে এইভাবে আমরা কোয়ান্টাম সংখ্যার তাৎপর্যগুলো লিখব। গ নম্বর প্রশ্নে আমাদের ছিল n এর মান 3 হলে উক্ত শক্তিস্তরের মোট অরবিটাল সংখ্যা নির্ণয় ও সর্বোচ্চ ইলেকট্রন ধারণ ক্ষমতা হিসাব করো। এটা আমাদের গ নম্বর কোশ্চেনে ছিল। আমরা একটা ছক আঁকাইছি এবং সেখানে কি একবারে মোট ইলেকট্রন সংখ্যা এবং অরবিটাল সংখ্যা হিসাব করছি। এইভাবে এটার উত্তর দিতে হবে। প্রথমত প্রধান শক্তিস্তর n এর মান 3, সহকারী কোয়ান্টাম সংখ্যা বের করলাম l = n-1। এই সূত্রের অনুযায়ী l এর মান 0, 1, 2, এই উপস্তরে আসে 3s, 3p, 3d এবং উপস্তরের সংখ্যা 3। চুম্বকীয় কোয়ান্টাম সংখ্যার মান আমরা পাইলাম এবং এখান থেকে অরবিটাল সংখ্যা পাইলাম এবং মোট অরবিটাল পাইলাম 9টা। উপস্তরে ইলেকট্রন সংখ্যা বের করার যে সূত্রটা আছে আমরা সেটা বসালাম 2 × 2l + 1। এরপরে আমরা মোট ইলেকট্রন সংখ্যা পাইলাম 18। তাহলে এখানে আমাদের অরবিটাল সংখ্যা আমরা দেখতে পাচ্ছি 9টা এবং এই n = 3 এর জন্য সর্বোচ্চ ইলেকট্রন ধারণ ক্ষমতা হবে কত? 18। আমাদের ঘ নম্বর প্রশ্ন ছিল আউবাউ নীতি ও হুন্ডের নীতি উল্লেখপূর্বক পটাশিয়াম ও ক্রোমিয়ামের ইলেকট্রন বিন্যাস করতে বলছে। তাহলে আমরা প্রথমে আউবাউ নীতি আর হুন্ডের নীতিটা লিখে নিব। আউবাউ নীতিটা এরকম ছিল, পরমাণুতে বিদ্যমান ইলেকট্রনগুলো প্রথমে সর্বনিম্ন শক্তিসম্পন্ন অরবিটাল পূর্ণ করবে এবং পরে ক্রমান্বয়ে উচ্চ শক্তিসম্পন্ন অরবিটাল পূর্ণ করতে থাকবে। এটা হচ্ছে আউবাউ নীতি। এবং হুন্ডের নীতি যদি আমরা দেখি, হুন্ডের নীতি সমশক্তি সম্পূর্ণ অরবিটালগুলোতে ইলেকট্রন প্রবেশের সময় যতক্ষণ পর্যন্ত অরবিটাল খালি থাকবে ততক্ষণ পর্যন্ত ইলেকট্রনগুলো অযুগ্মভাবে অরবিটালে প্রবেশ করবে এবং এই অযুগ্ম ইলেকট্রনগুলোর স্পিন একমুখী হবে। এটা হচ্ছে হুন্ডের নীতি। এবং আমাদের পটাশিয়াম দিছে আর ক্রোমিয়াম দিছে, দিয়ে এগুলোর ইলেকট্রন বিন্যাস করতে বলছে এই নীতির অনুযায়ী।
তাহলে পটাশিয়াম মৌলের পারমাণবিক সংখ্যা 19। আমরা এইভাবে এটা লিখব, পটাশিয়াম মৌলের পারমাণবিক সংখ্যা 19। পটাশিয়াম মৌল বিভিন্ন শক্তিস্তরে 19টি ইলেকট্রন অবস্থান করে এবং এর ইলেকট্রন বিন্যাসটা আমরা লিখব 1s2 2s2 2p6 3s2 3p6 4s1। এবার এর শক্তিস্তরে যে অরবিটালের শক্তি এগুলো কি ভাগ করে লিখব, এই যে 1s 2s 2p 3s, এগুলো এই যে n+l, এই নিয়ম অনুযায়ী লিখলাম, লিখে 1 2 3 3 ভেবে পাইলাম। এখন 2p ও 3s এই দুটি অরবিটালের ক্ষেত্রে n+l এর শক্তির মান অভিন্ন হলেও 2p অরবিটালের ক্ষেত্রে n এর মান নিম্ন। তাই ইলেকট্রন 3s অরবিটালে প্রবেশ না করে 2p অরবিটালে আগে প্রবেশ করবে। এবং এরপরে আমরা 3p এবং 4s এর ক্ষেত্রে দেখব, দেখা যাচ্ছে কি দুটাই সমান। এটার ক্ষেত্রেও কি 3pর ক্ষেত্রে 4, 4s এর ক্ষেত্রেও 4। তাহলে কোনটাতে আগে ইলেকট্রন যাবে এটা আমাদের বিষয়। তাহলে 3p ও 4s অরবিটাল দুটির মধ্যে প্রথমে 3p ও পরে 4s এ ইলেকট্রন প্রবেশ করবে, কারণ শক্তি অভিন্ন হলেও 3p অরবিটালে n এর মান 4s অরবিটাল অপেক্ষা নিম্ন। এবার পটাশিয়ামের 19তম ইলেকট্রনটি প্রবেশের ক্ষেত্রে শক্তিস্তরে 3d অরবিটালে প্রবেশ না করে চতুর্থ শক্তিস্তর 4s অরবিটালে প্রবেশ করবে, কারণ 3d অরবিটালের ক্ষেত্রে শক্তির মান আমরা কি ওইখানে দেখতে পারলাম 4s এর মান 4 বের হয়েছে আমরা যখন শক্তি ক্রমটা বের করে দেখলাম, এবং 3dর ক্ষেত্রে 5 হইল। তার মানে কি অবশ্যই 4s হচ্ছে ছোট, এই কারণে কি 3dর চেয়ে 4s এ আগে ইলেকট্রন প্রবেশ করবে, এটা আমরা পাইলাম। ক্রোমিয়ামের ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি ইলেকট্রন বিন্যাস করলাম করে আমরা এটা অবশ্যই কি স্বাভাবিক নিয়মে সুস্থিত, স্বাভাবিক নিয়মের ভিতরে পড়ে না, এটা আমাদের ইলেকট্রন বিন্যাসের ব্যতিক্রম নিয়ম 1s2 2s2 2p6 3s2 3p6 3d5 4s1। তাহলে এখানে আমরা এইভাবে লিখব যে এক্ষেত্রে আব্বাউ নীতি যথাযথভাবে অনুসরণ করেনি, তবে হুন্ডের নীতি যথাযথভাবে অনুসরণ করেছে। অর্ধপূর্ণ 4s ও অর্ধপূর্ণ 3d অরবিটাল ক্রোমিয়াম নিউক্লিয়াসকে অধিক সুস্থিতি প্রদান করেছে। তাহলে এভাবে আমরা কি এই উত্তরটা শেষ করব, এভাবে শেষ করে দিব। তাহলে আমাদের চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করে দিবেন এবং পরবর্তী ভিডিওগুলো পেতে আমাদের সাথে থাকবেন। ধন্যবাদ সবাইকে।